হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। আজকে আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি বা এমএ কোর্সের সেকেন্ড ইয়ারের ফাইনাল এক্সাম সাজেশন 2024-25 নিয়ে আলোচনা করব। এখানে আমরা এডুকেশনের সাজেশন দিচ্ছিলাম। এডুকেশনের 7th পেপার ইভ্যালুয়েশন অ্যান্ড মেজারমেন্ট ইন এডুকেশন অ্যান্ড গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং এর প্রথম মডিউলটা আমরা আলোচনা করে ফেলেছি। আজকে আমরা দ্বিতীয় মডিউল নিয়ে আলোচনা করব, গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং। এখান থেকে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য 18, 12 ও 4 নম্বরের প্রশ্নগুলো দেখে নেব। প্রথমে 18 নম্বর প্রশ্ন হচ্ছে, পরামর্শদানের নীতিসমূহ উল্লেখ করো। পরামর্শদান নির্দেশনার সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত? নির্দেশনার পর্যায়গুলি বর্ণনা করো। পরামর্শদান বলতে কী বোঝো? পরামর্শদানের বিভিন্ন ধাপ, স্তর বা পর্যায়গুলি বর্ণনা দাও, বা পর্যায়গুলি লিখে যে কোনো একটি বিস্তারিত বর্ণনা দাও। পরামর্শদান ও নির্দেশনা কাকে বলে? উভয়ের মধ্যে তুলনামূলক আলোচনা করো। পরামর্শদান প্রক্রিয়ার বিভিন্ন ধাপগুলি কীভাবে কার্যকর হয় উদাহরণ সহ বর্ণনা করো। পরামর্শদান প্রয়োজনীয় দক্ষতাগুলি ব্যাখ্যা করো। দলগত ও ব্যক্তিগত পরামর্শদান বলতে কী বোঝো? দলগত ও ব্যক্তিগত পরামর্শদান পদ্ধতি তুলনামূলক আলোচনা করো। উদাহরণ সহ আধুনিক দলগত পরামর্শদান পদ্ধতি বর্ণনা করো। পরামর্শদান ও মনোচিকিৎসার মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর, পরামর্শদান ও নির্দেশনের বৈশিষ্ট্যগুলি লেখো। পরামর্শদান ও নির্দেশনের প্রধান উদ্দেশ্যগুলি লেখো। দলগত ব্যক্তিগত পরামর্শদানের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি উল্লেখ করো। বিভিন্ন প্রকারের নির্দেশনাগুলির নাম করো, তাদের সংক্ষিপ্ত বর্ণনা দাও। শিক্ষামূলক নির্দেশনার বিভিন্ন ধাপগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো। ব্যক্তিগত তথ্য সংগ্রহের আধুনিক পদ্ধতিগুলি আলোচনা করো। পরামর্শদান প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়গুলি উদাহরণ সহযোগে বর্ণনা করো। পরামর্শদানের দুটি ন্যায়নীতিক সংক্রান্ত বিচার্য বিষয় উল্লেখ করো। পরামর্শদান কিভাবে নির্দেশনাকে প্রভাবিত করে উদাহরণ সহযোগে দেখো। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 18 নম্বরের প্রশ্নগুলি। এখান থেকে তোমাদের জন্য 12 নম্বরের প্রশ্ন এবং 4 নম্বরের প্রশ্ন প্রচুর কমন আসবে। এবারে আমরা 12 নম্বরের প্রশ্ন দিয়েছি। এখানে তোমাদের বলে রাখা ভালো যে তোমাদের মনে হতে পারে আপাত দৃষ্টিতে যে প্রশ্নের সংখ্যা অনেক বেশি, কিন্তু না। তোমরা দেখবে 18 নম্বরের যখন প্রশ্নগুলো তোমরা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলবে, 12 নম্বর ও 4 নম্বরের যে প্রশ্নগুলো আছে তার মধ্যে দেখবে এর 70 থেকে 80% তোমাদের কমপ্লিট করা হয়ে গিয়েছে। তো 12 নম্বরে প্রথম প্রশ্ন হচ্ছে, নির্দেশনা ও পরামর্শদানের ধারণা ব্যাখ্যা করো। অস্তিত্ববাদী পরামর্শদান সম্পর্কে আলোচনা করো। ব্যক্তিগত পরামর্শদান ও দলগত পরামর্শদান কীভাবে পৃথক? দলগত ও ব্যক্তিগত পরামর্শদান পদ্ধতির সাদৃশ্য ও বৈসাদৃশ্য উল্লেখ করো। উদাহরণ সহ এই দুই পরামর্শদান পদ্ধতির বর্ণনা করে এদের সুবিধা ও অসুবিধা লেখো। শিক্ষাগত নির্দেশনা বলতে কী বোঝো? শিক্ষাগত নির্দেশনার অনুষ্ঠিত বিভিন্ন ধাপ বা পর্যায়গুলি আলোচনা করো। বৃত্তিমূলক নির্দেশনার সংজ্ঞা দাও। ব্যক্তিগত তথ্য সংগ্রহের পদ্ধতি ব্যাখ্যা করো। এই পদ্ধতির সুবিধা ও সীমাবদ্ধতাগুলি লেখো। শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ক তথ্য বলতে কী বোঝো? নির্দেশনা ও পরামর্শদানের জন্য প্রয়োজনীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ক তথ্যগুলি আলোচনা করো। পরামর্শদানের জন্য প্রয়োজনীয় বিশেষ তথ্যগুলি উল্লেখ করো। পরামর্শদানের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ পদ্ধতির তথ্য সংগ্রহ সম্পর্কে লেখো। বিভিন্ন ধরনের নির্দেশনাগুলি কী কী? শিক্ষামূলক নির্দেশনা বলতে কী বোঝো? শিক্ষামূলক নির্দেশনার বিভিন্ন স্তর প্রয়োগের সময় কিভাবে অনুসরণ করবে আলোচনা করো, অথবা শিক্ষামূলক নির্দেশনা পদ্ধতি আলোচনা করো। পরামর্শ ও নির্দেশনার জন্য তথ্য সংগ্রহ ও সংরক্ষণের গুরুত্ব আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, শিক্ষাগত নির্দেশনা বৃত্তিমূলক নির্দেশনা থেকে কীভাবে পৃথক? এই নির্দেশনার প্রধান ধারাগুলি ব্যাখ্যা করো। নির্দেশিত ও অনির্দেশিত পরামর্শদান বলতে কী বোঝো? উদাহরণ সহ নির্দেশিত ও অনির্দেশিত পরামর্শদানের বিভিন্ন ধাপগুলি উল্লেখ করো। 11 নম্বর প্রশ্ন, ব্যক্তিগত তথ্য বলতে কী বোঝো? পরামর্শদান ও নির্দেশনার জন্য প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্যগুলি উদাহরণ দাও। নির্দেশনার বিভিন্ন ক্ষেত্রগুলি উল্লেখ করো। যে কোনো একটি ক্ষেত্রে উদ্দেশ্য ও বিষয়বস্তুগুলি ব্যাখ্যা করো। উচ্চশিক্ষার নির্দেশনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্য কেন প্রয়োজন হয়? এই তথ্য সংগ্রহের পদ্ধতি, এই জাতীয় তথ্যের বিবরণ দাও। 14 নম্বর প্রশ্ন, শিক্ষাগত নির্দেশনা বলতে কী বোঝো? শিক্ষাগত নির্দেশনা দাতার বিভিন্ন আবশ্যিক দক্ষতাগুলি আলোচনা করো। শিক্ষক হিসেবে কীভাবে এগুলো অর্জন করা যায় লেখো। পরামর্শদান ও নির্দেশনার জন্য তথ্য সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতি ব্যাখ্যা করো। স্বাস্থ্য নির্দেশনা ও পরামর্শদান কেন্দ্রের কার্যাবলী আলোচনা করো। এগুলো তোমাদের আবার 4 নম্বর ও 12 নম্বরের জন্য আসতে পারে। আবার কখনো কখনো এই প্রশ্নগুলো 18 নম্বরের পাঠ প্রশ্ন হিসাবেও আসতে পারে। 16 নম্বর প্রশ্ন, ব্যক্তিগত তথ্য কাকে বলে? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থায় শিক্ষাগত নির্দেশনা কী ধরনের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা যায়? এই তথ্যগুলি সংরক্ষণে কম্পিউটারের ব্যবহারের সুবিধা লেখো। পরামর্শদান ও মনোচিকিৎসার মধ্যে পার্থক্য লেখো। ক্লিনিক্যাল কাউন্সিলিং এর বিভিন্ন ক্ষেত্রগুলি আলোচনা করো।
এরপরে আমরা দেখে নেব 4 নম্বর প্রশ্ন, পরামর্শ দান ন্যায় নীতি সংক্রান্ত বিচার্য বিষয়। স্বাস্থ্য নির্দেশনার উপর পরামর্শ দান, নির্দেশনার জন্য প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য, আচরণবাদী পরামর্শ দান, সমন্বিত পরামর্শ দান, ক্লিনিক্যাল কাউন্সেলিংয়ের বিভিন্ন ক্ষেত্রসমূহ, ক্লিনিক্যাল কাউন্সেলিং, অতীত বিবরণ পদ্ধতির প্রয়োগের ক্ষেত্র, পিতামাতার পরামর্শদান ও নির্দেশনার প্রয়োজনীয়তা, পরামর্শদাতার বিভিন্ন আবশ্যিক দক্ষতাসমূহ, স্বাস্থ্য নির্দেশনা ও পরামর্শদান কেন্দ্র, তথ্য সংরক্ষণে কম্পিউটারের ব্যবহার। 13 নম্বর প্রশ্ন হচ্ছে সাইকোথেরাপি। 14 প্রতিবেদনের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহারের সুবিধা, অতীত বিবরণ পদ্ধতি, তথ্য সংরক্ষণ পদ্ধতি, কাউন্সেলিং ও সাইকোথেরাপির পার্থক্য, পারিবারিক তথ্য সংগ্রহের উদ্দেশ্য, কেস হিস্ট্রি মেথড বা অতীত বিবরণী পদ্ধতি। এবং 20 নম্বর প্রশ্ন হচ্ছে থিওরিক্যাল বেসিস অফ গাইডেন্স বা গাইডেন্সের তাত্ত্বিক ভিত্তি। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন। অবশ্যই তোমরা মডিউল 1টা দেখে নেবে এবং এছাড়াও তোমাদের সেকেন্ড ইয়ারে 5th পেপার, 6th পেপার এবং 7th পেপারের সাজেশন দেওয়া হলো। অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নেবে।